বেশ ভালো একটা ফেস্টিভ সিজন চলছে, কিন্তু সবাই তো আর 5-6 দিনের জন্য দূরে কোথাও ঘুরতে যেতে পারছি না। কিন্তু তাতে কি, দুঃখ পাওয়ার কিছুই নেই। কারণ এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি আমার চ্যানেলে পোস্ট হতে চলেছে একটা সিরিজ, যেখানে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কলকাতার বিভিন্ন জায়গা। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ভালোবাসার শহর কলকাতাতে। আমাদের প্রথম গন্তব্য স্বামী বিবেকানন্দের বাড়ি। কলকাতার বুকে শত শত বছরের ইতিহাস আর আধুনিকতার মিলনে দাঁড়িয়ে থাকা পুরনো উত্তর কলকাতার এক নীরব সাক্ষী এই স্থাপত্য। 3 গৌরীমোহন মুখার্জি স্ট্রিট কেবল একটি ঠিকানা নয়, এই স্থানটি হলো এক মহাজীবনের সূচনা বিন্দু। এটি বিশ্বজনীন সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন। 1863 সালের এক শুভ মাঘ সংক্রান্তির দিনে এই ভবনের আলো ঝলমলে কক্ষে প্রথম শ্বাস নিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীতে সমগ্র বিশ্বের কাছে ভারতের আধ্যাত্মিক এবং বৌদ্ধিক শক্তিকে তুলে ধরেন। বাড়ির প্রতিটি কোণা, প্রতিটি পুরনো দেওয়াল যেন এখনো সেই শৈশবের দুরন্তপনা, মেধাবী ছাত্রের গভীর মনন এবং আধ্যাত্মিক জিজ্ঞাসার পূর্ণ কৈশোরের ফিসফিসানি এখনো ধরে রেখেছে। দত্ত পরিবারের এই ঐতিহ্যবাহী বাড়িটি ছিল এক রক্ষণশীল অথচ সংস্কৃতিমনা বাঙালি পরিবারের প্রতিচ্ছবি। তার বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন উদার ও প্রগতিশীল চিন্তাধারার মানুষ, যার প্রভাব নরেন্দ্রনাথের ওপর গভীরভাবে পড়েছিল। এই বাড়িতেই নরেন্দ্রনাথ তার মা ভুবনেশ্বরী দেবীর কাছে গল্প শুনে বড় হয়েছেন এবং শাস্ত্রীয় শিক্ষার প্রথম পাঠ নিয়েছেন। এই উঠোনেই বন্ধুদের নিয়ে খেলা করেছেন, আবার এই কক্ষেই ঘন্টার পর ঘন্টা বই নিয়ে ডুবে থেকেছেন। স্থাপত্যের দিক থেকে বাড়িটি ঔপনিবেশিক বাঙালি বাবু সংস্কৃতির প্রতীক বহন করে। উঁচু বিশাল বারান্দা এবং মাঝখানে খোলামেলা উঠোন, যা একসময় পারিবারিক মিলন ক্ষেত্র ছিল। তবে কালের নিয়মে এবং পারিবারিক বিপর্যয়ের কারণে একসময় এই ঐতিহাসিক ভবনটি তার জৌলুস হারাতে শুরু করে। বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়ে বাড়িটির একাংশ বিক্রি হয়ে যায় এবং একসময় এটি জীর্ণ শীর্ণ অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ার উপক্রম হয়। কিন্তু ভক্ত এবং অনুগামীদের কাছে এই স্থানটির গুরুত্ব ছিল অপরিসীম। 20 শতকের শুরুর দিক থেকেই এই পবিত্র স্থানটিকে পুনরুদ্ধার করার জন্য নিরন্তর চেষ্টা চলতে থাকে। অবশেষে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে দীর্ঘ এবং যত্নশীল পুনরুদ্ধারের কাজ শুরু হয়। মিশন এই বাড়িটিকে শুধুমাত্র মেরামত করেনি, বরং এর আসল কাঠামো ও ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে একে এক নতুন রূপে প্রাণ দিয়েছে। এই পুনরুদ্ধারের কাজটি ছিল যেন ইতিহাসের প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ্য। আজ এই প্রাঙ্গণটি আর কেবল একটি পুরনো বাড়ি নয়, এটি স্বামী বিবেকানন্দ জন্মস্থান ও সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত এক পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। মূল আকর্ষণ অবশ্যই সেই জন্মকক্ষটি, যা কাঁচের বেষ্টনীতে সংরক্ষিত এবং যার সামনে দাঁড়ালে যে কোনো ভক্তের হৃদয় শ্রদ্ধায় নত হয়। এছাড়া এখানকার সুসজ্জিত সংগ্রহশালাটি এক জীবন্ত ইতিহাস। এখানে আছে স্বামীজির জীবনের বিভিন্ন পর্বের অত্যন্ত দুর্লভ আলোকচিত্রের সংগ্রহ, যা তার শৈশব, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে সাক্ষাৎ, পরিব্রাজক রূপে তার ভ্রমণ এবং শিকাগো ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক ভাষণের মুহূর্তগুলি তুলে ধরে। ব্যক্তিগতভাবে ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে সংরক্ষিত আছে, যা তার জীবনে সাদামাটা অথচ গভীরতা প্রকাশ করে। কিন্তু এই কেন্দ্রটির তাৎপর্য কেবল সংগ্রহশালাতেই সীমাবদ্ধ নয়। এখানে আছে একটি বৃহৎ গ্রন্থাগার, যা তরুণ প্রজন্মের মধ্যে বিবেকানন্দের আদর্শ এবং ভারতীয় দর্শনকে ছড়িয়ে দেওয়ার কাজ করে। দূর দূরান্ত থেকে আসা মানুষদের জন্য একটি শান্ত ও পবিত্র ধ্যান কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে বসে অনেকে মানসিক শান্তি খোঁজেন। এই কেন্দ্রটি নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেমন সেমিনার, যুব সম্মেলন এবং ধর্মীয় আলোচনা,
যা স্বামীজির মানব কল্যাণের বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেয়। সুতরাং গৌরীমোহন মুখার্জি স্ট্রিটের এই বাড়িটি কেবল ইট কাঠের কাঠামো নয়, এটি ভারতের জাতীয় চেতনার এক প্রদীপ্ত শাখা। যারা বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হতে চান, যারা আধুনিক ভারতের দার্শনিক ভিত্তি বুঝতে চান, তাদের জন্য এই স্থানটি এক অবশ্য গন্তব্য। এখানে এলে অনুভব করা যায় যে মাটি থেকে এককালে এক সন্ন্যাসী বিশ্বজয়ী হয়েছিলেন, সেই মাটির শক্তি আজও অমলিন। এরপর এগিয়ে চললাম ঠনঠনিয়া কালীবাড়ির দিকে। পথে দেখলাম ব্রাহ্ম সমাজের এই উপাসনাগারটি। এই হলো ঠনঠনিয়া কালীবাড়ি। উত্তর কলকাতার জনাকীর্ণ বিধান সরণির কোণে স্থির হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরনো এক তীর্থক্ষেত্র, ঠনঠনিয়া কালীবাড়ি। এই মন্দিরের দেবী হলেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা, যিনি জাগ্রত দেবী রূপে পূজিত হন। কিংবদন্তি অনুসারে একসময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা শ্মশান। আনুমানিক ১৭০৩ খ্রিস্টাব্দে তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী এখানে প্রথম মাটির কালীমূর্তি প্রতিষ্ঠা করেন। সেই সময় জঙ্গল থেকে ভেসে আসা মন্দিরের ঠনঠন ঘণ্টাধ্বনি থেকেই এই অঞ্চলের নাম হয় ঠনঠনিয়া। পরবর্তীকালে ১৮০৬ খ্রিস্টাব্দে শঙ্কর ঘোষ নামে এক ধনী ব্যবসায়ী মন্দিরটির আধুনিক স্থাপত্য নির্মাণ করেন এবং পুষ্পেশ্বর শিবের মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব হলো দেবী সিদ্ধেশ্বরীর বিগ্রহটি পাথরের নয়, এটি মাটির তৈরি, যা প্রতি বছর কালী পুজোর সময় নতুন করে নির্মাণ বা সংস্কার করা হয়। এটি শক্তি সাধনার তন্ত্র মতে পূজিত হলেও ভক্তদের কাছে এটি এক শান্তিদাত্রী মাতৃরূপ। ঠনঠনিয়া কালীবাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মহান সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি। তিনি এই দেবীর সান্নিধ্যে এসেছিলেন এবং তাঁর ভক্তদের বলতেন, এই কালীমাতা বড় জাগ্রত। কলকাতা শহরের এই প্রাচীন শক্তিপীঠ আজও মঙ্গলবার ও শনিবার ভক্তদের ভিড়ে মুখরিত থাকে। সেখানে শত শত মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে আসেন। তোমরাও মায়ের কাছে নিজেদের ইচ্ছাগুলো চেয়ে নাও। আজকের মতো কলকাতা ঘোরাটা এখানেই শেষ। আবার দেখা হবে কালকে। ভালোবাসার শহর কলকাতার আরও একটি জায়গা কালকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকের জন্য বাই বাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো আজকের জন্য টাটা। লাভ ইউ অল অফ ইউ গাইজ, বাই।